খারিজ হলো না মামলা, সশরীরে হাজিরা দিতে হবে বিধাননগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ যদি ডাকে। এটাই নির্যাস আজকে কলকাতা হাইকোর্টে সৌগত ভট্টাচার্যের বেঞ্চে, যেখানে মামলা করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়রা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে। আজকে বাংলার মনে বিকেলের এই প্রতিবেদনে নির্যাসটুকু নিয়ে এলাম, যেখানে ইলেকট্রনিক মিডিয়া সমস্ত সওয়াল এবং তার শুনানির প্রেক্ষিতে বিচারপতির রায় নিয়ে কিছু ভুল তথ্য, কিছু ভুল ব্যাখ্যা দিচ্ছে। একটা ইন্টারপ্রিটেশন করার চেষ্টা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না, সেটাই হচ্ছে মামলার নির্যাস। না, ভুল, সম্পূর্ণ তো ভুল। যেটা মামলার মূল নির্যাস হলো এইটা, খারিজ হলো না মামলা। যে মামলা খারিজ করতে শটান ছুটেছিলেন কলকাতা হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়রা, আরেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে। কি আবেদন ছিল আপনারা জানেন। সাম্প্রতিককালে সম্ভবত 5 তারিখ বিধাননগর সাইবার ক্রাইমে বাগুইহাটির জনৈক রাজীব সরকার তিনি একটি মামলা করেছিলেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 4টে বক্তব্য, যেখানে 4 তারিখ দুপুর 2টোর পর ডিজে বাজবে, আগেরবার রবীন্দ্রসঙ্গীত বেজেছিল, এবার ডিজে বাজবে, এবং আরও কুৎসিত অশালীন প্রভোকেটিভ বেশ কিছু বক্তব্য রেখেছিলেন। এবং তার প্রেক্ষিতে একটা 5 তারিখ মামলা হয়েছিল বিধাননগর সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে, যার মধ্যে 3টি ধারা ছিল, যে ধারাগুলো জামিনযোগ্য, আর 2টি ধারা ছিল জামিন অযোগ্য। ওয়েল ড্রাফটেড 7 পাতার সেই কমপ্লেন পাওয়ার পর বিধাননগর সাইবার ক্রাইম 5 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বিষয়টা বিশ্লেষণ করেন, এবং 15 তারিখ শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরটা গ্রহণ করা হবে। এর প্রেক্ষিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আঁচ করতে পারেন যে ধরনের প্রভোকেটিভ বক্তৃতা করেছেন, তার প্রেক্ষিতে বিধাননগর সাইবার ক্রাইম তাকে ডাকবে, ইন্টারোগেট করবে এবং সম্ভবত তাকে গ্রেফতার করবে। কেননা বক্তব্যর নির্যাস ব্যাখ্যা বা বিশ্লেষণ করলে যে কোনো মানুষ জানেন যে বক্তব্য রেখেছেন তার প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়াদের ভেতরে যাওয়াটা ছিল সময়ের অপেক্ষা। ফলত তিনি দ্রুত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় বাপ বেটাকে নামালেন, নামিয়ে কলকাতা হাইকোর্টে মুভ করালেন, প্রেয়ার করলেন যে আমি মামলাটাকে, এই এফআইআরটাকে খারিজ করা হোক। এটাই ছিল এই এন্টায়ার মামলাটার মূল প্রয়োজন, মানে মূল যে চাহিদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা সেইটা নিয়ে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট সেটা রিজেক্ট করে দিয়েছেন, যে তদন্ত চলবে, তদন্ত বাতিল করা হলো না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনই কোনো কড়া অবস্থান নয়, টিল 30th জুলাই, অর্থাৎ এই জুন মাসের এখন 21 তারিখ, 30শে জুলাই পরবর্তী শুনানি। তখনও পর্যন্ত এই পার্টিকুলার মামলার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা যাবে না। এইটা সমস্ত বেশ কিছু মিডিয়া, এখনও একাংশ মিডিয়ার, তারা এইটাকে হাইলাইট করছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সপুত্রক গিয়েছেন মামলাটাকে বাতিল করার জন্য, এফআইআরটাকে বাতিল করার জন্য। কলকাতা হাইকোর্ট কিন্তু সেই বাতিলের কথাটা শুনলেন না, পরিষ্কার বললেন মামলা বাতিল করা হবে না, মামলা চলবে, বিধাননগর সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট তদন্ত করবে। এবং এই তদন্তের প্রেক্ষিতে দাঁড়িয়ে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য আরও কতগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যিনি 3বারের সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করেছেন তিনি 3বারের সাংসদ, তখন মাননীয় বিচারপতি সম্ভবত বলেছেন যে 3বারের সাংসদ তার বক্তব্যর বয়ান এই জাতীয় হবে কেন, যার প্রেক্ষিতে দাঁড়িয়ে দুর্ভাগ্যজনক অনেক কিছু ঘটনা ঘটতে পারত, যেটা সম্ভাবনা ছিল যদি ফল অন্যরকম হতো। এই দল, শাসক দল যারা শাসন করেছে এতদিন, তারা যদি ক্ষমতায় আসতো, তাহলে তো এই বক্তব্যের প্রেক্ষিতেই এমন অনেক কিছু ঘটনা ঘটতে পারতো যেটা অনাকাঙ্ক্ষিত। ফলত এই প্রশ্নের জবাব কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিতে পারেনি। তারপরে একটা যুক্তি সাজানোর চেষ্টা করছে, স্যার অনেক দিন বাদে এফআইআরটা হয়েছে। তখন মহামান্য বিচারপতি পরিষ্কারভাবে বলেন যে অনেক দিন বাদে হয়নি, যথেষ্ট ঠিক সময়ই হয়েছে। মানে খেয়াল করে দেখছিলাম 5 তারিখ মামলাটা হয়েছে, তার আগের বক্তব্যটা এপ্রিলের শেষ, মার্চের শেষ, এপ্রিলের শেষ, ধারাবাহিকভাবে 4বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাকে এই এফআইআরের মধ্যে রেকর্ড করা রয়েছে। ফলত খুব বেশি দেরি হয়নি বলে বিচারপতি মন্তব্য করেছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, শেষ পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা করেছিলেন যে ফিজিক্যাল হাজিরা যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না হয়, তাকে যেন ভার্চুয়াল শুনানিতে ডাকা হয়। মহামান্য বিচারপতি কিন্তু এখানে খুব কড়া অবস্থান নিয়েছেন, পরিষ্কারভাবে বলেছেন যে না, উনি তো কলকাতাতেই আছেন, পুলিশ ডাকলে যেতে হবে, একদম সশরীরে হাজিরা দিতে হবে। আমার মনে হচ্ছে মামলার এটাও খুব গুরুত্বপূর্ণ একটা দিক। প্রথমত মামলাটা খারিজ হলো না, দ্বিতীয়ত মামলাটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর সাইবার ক্রাইম দফতর ডেকে পাঠালেই তাকে গিয়ে সশরীরে হাজিরা দিতে হবে, কিন্তু 48 ঘন্টা আগে তাকে ডাকতে হবে। ফলত সেই দিকে তাকিয়ে থাকতে হবে বিধাননগর সাইবার ক্রাইম কবে ডাকা উচিত। এই ধরনের ফেরেববাজি বক্তব্য যদি কেউ রাখেন, তার প্রেক্ষিতে বিধাননগর পুলিশের উচিত ঘন্টার পর ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা। কারণ এটা যদি বিরোধী রাজনৈতিক দল কেউ করতেন এবং তৃণমূল যদি ক্ষমতায় আসতো, তাকে তো এতক্ষণের মধ্যে গড়াতে পড়ে দিতেন।
ফলত স্বাভাবিকভাবে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে মহামান্য বিচারপতির এই রায়টাও খুব উল্লেখযোগ্য। প্রথমত এফআইআর খারিজ হলো না, দ্বিতীয়ত হচ্ছে সশরীরে থানায় গিয়ে হাজিরা দিতে হবে, এবং 3 নম্বর পয়েন্টটা খুব এম্বারাসিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আর কিছুই এম্বারাসিং নয়, কেন এত এম্বারাসমেন্ট তৈরি করার মতো উপকরণ এই যুবকটি করেছে বাংলা রাজনীতিতে, ওনার রাজনীতি করে, ফলত তার কাছে তার এগুলো মানে খারাপ লাগার কথা নয়। তিনি অভ্যস্ত যে তিনি দেশ ছাড়তে পারবেন না, আদালতের বিনা অনুমতিতে দেশের বাইরে যেতে হবে না। আমার এইখানে একটু ভাবিয়েছে, তাহলে দুবাই কিংবা আমেরিকার টাকার ম্যানেজমেন্ট করার জন্য যে ভাইপো মাঝে মাঝে যেতেন, তার কি হবে? মূল কথা হচ্ছে কলকাতা হাইকোর্ট রিজেক্ট করলো আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, মামলা খারিজ হবে না, তদন্ত চলবে। দ্বিতীয় পয়েন্ট হলো সশরীরে হাজিরা দিতে হবে, এটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গেল। আর তৃতীয় পয়েন্ট হলো দেশের বাইরে আদালতের অনুমতি ছাড়া যেতে পারবে না। তিনটেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গেল। আর একটি পয়েন্ট পার্শিয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায় 50-50 পেলেন, অর্থাৎ তাকে এখনই গ্রেফতার করা যাবে না টিল 30 জুলাই। কিন্তু যা কথাবার্তা বলেছেন তার গড়াদের ভেতরে থাকাটা উচিত। মহামান্য বিচারপতি হয়তো সব দিক বিবেচনা করেই সিদ্ধান্তটা দিয়েছেন। আজকে এটাতে না হোক, অন্য কেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল অনিবার্য। কারণ যে ফেরেববাজি রাজনীতি বাংলায় এই যুবকটি দিনের পর দিন প্রতারণার চক্র চালিয়ে যা তৈরি করেছেন, ফলত অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রিলের ভেতরে থাকাটাই সময়ের অপেক্ষা, মানুষের চাহিদা। আদালত আইনগত কারণে তাকে একটু সেফটি ভাল্ভ দিল, কিন্তু সেই সেফটি ভাল্ভকে এক শ্রেণীর মিডিয়া যেটাকে যেভাবে ইন্টারপ্রেট করছে সেটা সর্বৈব ভুল। 3টে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরোপুরি বিরুদ্ধে, একটি ক্ষেত্রে 50% রিলিফ পেয়েছেন। ওই 50% রিলিফটাকেই সো কল্ড এখনও অনুপ্রাণিত মিডিয়া, নবান্নের অনেক প্রসাদ তো খেয়েছে এইসব মিডিয়া, ফলত তারা সেটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল হবে না আপাতত টিল 30 জুলাই। এই ইন্টারপ্রিটেশনটা সো কল্ড মিডিয়া করছে, কিন্তু প্র্যাকটিক্যালি 3.5খানা পয়েন্ট অভিষেকের বিরুদ্ধে গেল, আর 50% মানে ওই মানে হাফ গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফরে, যে এখনই তাকে গ্রেফতার নয়। এটাই হলো নির্যাস। কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রিলিফ পেতে গিয়েছিলেন, সে রিলিফটা পাওয়া গেল না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায় তার হয়ে মামলা লড়লেন। আমার একটা প্রশ্ন কল্যাণবাবুর কাছে, কল্যাণবাবু তো এই রাজ্য সরকারের হয়ে, শীর্ষান্ন এই রাজ্য সরকারের হয়ে, নবান্নের হয়ে প্রচুর মামলা লড়েছেন এবং ফিজ নিয়েছেন। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কি মামলাটা লড়ার জন্য তার ফিজটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়রা নিয়েছেন? এই প্রশ্নটার উত্তর কিন্তু অধরা থেকেই গেল।